কিন্তু আজ আমরা সেসব সরিয়ে রেখে পাকিস্তানের সাম্প্রতিক এই সামরিক অগ্রগতির পেছনের আসল বস্তুনিষ্ঠ চিত্রটা বিশ্লেষণ করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক এই এক্সপ্লেইনার। প্রশ্ন জাগতে পারে, একটিমাত্র ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দক্ষিণ এশিয়ার জন্য আসলে কি এমন অর্থ বহন করে? আপাত দৃষ্টিতে এটাকে নিছক একটা রুটিন সামরিক মহড়া মনে হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তাদের মতে এই একটা পরীক্ষাই এই অঞ্চলে ভবিষ্যৎ উত্তেজনার একেবারে নতুন একটা সূচনা হতে পারে। ঠিক আছে, চলুন ধাপে ধাপে বিষয়টা বুঝে নিই। আজকে আমাদের এই এক্সপ্লেনারে মূলত 4টা বিষয় থাকছে: ফতেহ 2 এর সফল উৎক্ষেপণ, এর প্রযুক্তিগত সক্ষমতা ও লক্ষ্য, শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া এবং সবশেষে এর সুদূর প্রসারী ভূ রাজনৈতিক প্রভাব। তো শুরুতেই আসা যাক প্রথম ভাগে, ফতেহ 2 এর সফল উৎক্ষেপণ এবং এর পেছনের একেবারে প্রাথমিক ও বস্তুনিষ্ঠ তথ্যগুলোর দিকে। ঘটনাটা ঘটে 28শে এপ্রিল মঙ্গলবার। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এবং জিও নিউজের মতো সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসলামাবাদ সেদিন আনুষ্ঠানিকভাবে তাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফতেহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। আর হ্যাঁ, এই উৎক্ষেপণ কিন্তু যেনতেনভাবে হয়নি। এটা ছিল অত্যন্ত সুসংগঠিত একটা ইভেন্ট, যার পুরোটা সরাসরি আর্মি রকেট ফোর্স কমান্ডের একেবারে নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষাটি একেবারে নিভৃতে হয়নি। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একেবারে শীর্ষ কর্মকর্তারা, আর তাদের সাথে ছিলেন দেশটির প্রথম সারির খ্যাতনামা সব বিজ্ঞানী এবং প্রকৌশলীরা। একসাথে এতগুলো হাই প্রোফাইল মানুষের উপস্থিতি আসলে বলে দেয় এই পুরো প্রজেক্টটা তাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ভাগে। ফতেহ 2 এর ভেতরে আসলে কি আছে, এর প্রযুক্তিগত সক্ষমতাগুলো একটু দেখা যায়। আইএসপিআর এর বিবৃতিতে যে শব্দটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হলো ইন্ডিজিনিয়াস টেকনোলজি বা দেশীয় প্রযুক্তি। সহজ কথায় এমন সামরিক সরঞ্জাম যা পুরোপুরি একটা দেশের নিজস্ব সীমানার ভেতরে তৈরি আর উৎপাদিত হয়। ফতেহ 2 এর পুরোটাই এই দেশীয় প্রযুক্তিতে বানানো, যা তাদের নিজস্ব প্রতিরক্ষা বা আত্মনির্ভরশীলতার পথে বিশাল এক মাইলফলক হিসেবে কাজ করছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর স্পেসিফিকেশনসগুলো। উন্নত অ্যাভিয়নিক্স, একেবারে আধুনিক ন্যাভিগেশন সিস্টেম, নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা সবই আছে এতে। আধুনিক যুগে যুদ্ধ কৌশল তো অনেকটাই বদলে গেছে, তাই না? এখন যেখানে স্পিড আর অ্যাকিউরেসি শেষ কথা, সেখানে এই ফিচারগুলো ফতেহ 2কে আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার বানিয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এখানে একটা বেশ মজার বৈপরীত্য আছে। সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য হলো, এই পরীক্ষার মূল লক্ষ্য সেনাবাহিনীর প্রশিক্ষণ জোরদার করা আর কারিগরি প্যারামিটারগুলো ঠিক আছে কিনা সেটা যাচাই করা। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা তো আর শুধু এইটুকুতেই আটকে নেই। তারা এর পেছনে অনেক বড় একটা কৌশলগত বার্তা দেখতে পাচ্ছেন। তাদের মতে এটা আসলে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের প্রতি একটা প্রচ্ছন্ন বার্তা, একটা বড়সড় সামরিক শক্তির শোডাউন। তৃতীয় ভাগে আমরা দেখব এই সফল পরীক্ষার পর দেশটির শীর্ষ নেতৃত্ব ঠিক কীভাবে রিয়্যাক্ট করেছেন। সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে আমরা বেশ একটা সম্মিলিত প্রশংসার চিত্র দেখতে পাই। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যেমন তার গভীর সন্তোষ প্রকাশ করেছেন, তেমনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও কারিগরি দলের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। আর সেনাপ্রধান জেনারেল আসিম মুনির একে সরাসরি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। মানে পুরো নেতৃত্বই একসুরে এই অর্জনকে সেলিব্রেট করেছে। এখানকার সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হলো, তারা কেউ একে শুধুই একটা প্রযুক্তিগত বা টেকনিক্যাল জয় হিসেবে দেখছেন না। তাদের কাছে এটা জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা মৌলিক অনুপ্রেরণা আর একেবারেই অপরিহার্য একটা হাতিয়ার। এবং সবশেষে আমরা চলে আসলাম চতুর্থ ভাগে, এই পুরো বিষয়টার সুদূর প্রসারী ভূরাজনৈতিক প্রভাব এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের দিকটা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকালে দেখব, প্রতিটি দেশই এখন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রীতিমতো মরিয়া। আর ঠিক এই জায়গাতেই এই পরীক্ষাটা নিছকই কোনো সামরিক মহড়ার গণ্ডি পেরিয়ে যায়। এটা আসলে পুরো অঞ্চলের জন্য একটা অত্যন্ত গভীর রাজনৈতিক এবং কৌশলগত সিগন্যাল হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের দৃষ্টিকোণ থেকে দেখলে, যখনই ফতেহ 2 এর মতো কোনো নতুন দেশীয় প্রযুক্তির আবির্ভাব হয়, তখন সেটা একটা চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এটা দীর্ঘদিনের যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাগুলো আছে সেগুলোকে আরও বেশি সংবেদনশীল করে তোলে, যার অবশ্যম্ভাবী ফলাফল হল দক্ষিণ এশিয়ার সামগ্রিক শক্তির ভারসাম্যের ওপর নতুন করে এক ধরনের চাপ তৈরি হওয়া। সোজা কথায় ভূরাজনৈতিক হিসেব নিকাশ অনেকটাই পাল্টে যেতে শুরু করে।
এই এক্সপ্লেনারের একেবারে শেষে এসে একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই পরীক্ষা কি তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন করে কোনো অস্ত্র প্রতিযোগিতার সূচনা ঘটাতে যাচ্ছে? সামরিক শক্তির এই সুস্পষ্ট বার্তার পর প্রতিবেশী দেশগুলো ভবিষ্যতে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দেখায় বা কী পদক্ষেপ নেয়, এখন সবার নজর থাকবে ঠিক সেদিকেই।